জীবনে একটা কথা, লেখক অনিকেত পাল দেবনাথের কলমে কবরের গন্ধ। খোলা জানালা দিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে নূর। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকে। জানালা দিয়ে আসা বৃষ্টির জলের ঝাপটা তাকে প্রায় ভিজিয়ে দিয়েছে। তবে ছোট্ট নূরের সেই দিকে কোনো খেয়াল নেই। তার দৃষ্টি স্থির হয়ে রয়েছে বাগানের আম গাছটার নিচে থাকা মাটি দিয়ে তৈরি উঁচু ঢিবির ছোট্ট ঘরটার ওপর। আব্বা বলেছে ওই ছোট্ট ঘরটাতেই ওর আম্মু থাকছে এখন। আম্মু তাদের ওপর রাগ করে ওই ঘরটায় চলে গিয়েছে। এখন আম্মুকে দেখতে হলে ওই মাটির ঘরটাকেই দেখে ও। ও জানে এখন হয়তো আম্মু রাগ করেছে ওর ওপর, তবে একদিন আম্মু ঠিক আসবে ওর কাছে। আগের মতন জড়িয়ে ধরে বলবে, খুকু মিঠাই খাবি? খুকু এত দুষ্টুমি করছিস কেন বেটা? আমি কিন্তু এরপর খুব রাগ করব, তখন ভালো হবে তো? ও তারপর আম্মুকে জড়িয়ে ধরে আম্মুর গালে একটা হাম্পি দিয়ে দেবে, আর আম্মু বলবে, এই তো আমার রাগ চলে গেল। তবে এখন মনের মধ্যে খুব দুশ্চিন্তা হচ্ছে নূরের। শ্রাবণের অবিরত ধারায় ভিজে চলেছে আম্মুর ঘরটা। ওইটুকু উঁচু করা ঘরটার ভেতরে আম্মু থাকছে কি করে এই বৃষ্টিতে? আম্মুকে যখন ওখানে থাকার জন্য মাটি দিল নূর, তখনও দেখেছে খুব ছোট্ট ঘর ওটা। আম্মু তো ওকে বলতো, খুকু আমার একা থাকতে খুব ভয় লাগে রে, তুই থাকবি তো সবসময় আমার সঙ্গে? আর এখন আম্মু এতই রাগ করলো ওর উপর যে ওই ছোট্ট ঘরটায় একা থাকছে। এবার আম্মু এলে অনেকগুলি হামি দিয়ে দেবে ও। তখন আম্মুর রাগ একেবারে পালিয়ে যাবে। নূরের ভাবনায় ছেদ পড়ল রহমানের ডাকে। বেশ ধমকের সুরে নূরকে বলে উঠল রহমান, এ কি রে কুকু, তুই এই বৃষ্টিতে ভিজছিস কেন? এ বাবা, দেখেছো কাণ্ড? এ মেয়েটা জানালার সামনে বসে বসে বৃষ্টিতে পুরো ভিজে গেছে গো। এই এই তোকে বলেছি না বৃষ্টিতে না ভিজতে? তুই কি আমার কোনো কথা শুনবি না রে কুকু? এই এখন শরীর খারাপ হলে পুরো গ্রামে তোকে কোন ডাক্তারের কাছে এই বৃষ্টির মধ্যে নিয়ে যাবো বল দেখি? আর আমারও হয়েছে যত জ্বালা, তোর আম্মুটাও মরলো সাপের কামড়ে, আর এখন এই একটি মেয়ে, আমি একা মানুষ, কি যে করি। রহমানের শেষ কথাটা শেষ হতে পারল না। নূর প্রশ্ন করল, আম্মু মরল মানে? সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারল রহমান। মেয়েকে কোলে নিয়ে বলল, ও সব কথা ছাড় তো, চল তোকে জামাটা বদল করে দিই, আর কোনোদিন এভাবে ভিজবি না যেন। তবে নূরের কথায় থমকে দাঁড়িয়ে গেল রহমান। কাঁদছে মেয়েটা। কান্না জড়ানো সুরেই নূর রহমানকে বলল, আমি খুব দুষ্ট না আব্বা, তাই আম্মু আমার উপর রাগ করে ওই মাটির ঘরটায় চলে গিয়েছে। আমি কতবার আম্মুকে বলি তুমি আর রাগ করে থেকো না, তুমি চলে আসো, আমি আর দুষ্টুমি করব না, আমি তোমায় আগের মতো হাম্পি দিয়ে দেব। কিন্তু আম্মু আসছে না কেন আব্বা? আমাকেও তাহলে ওই ছোট ঘরটায় রেখে আসো আব্বা। আম্মু একা থাকতে ভয় পাই তো, আমি আর আম্মু একসাথে থাকবো। রহমান মেয়েকে কি জবাব দেবে খুঁজে পায় না। চোখের কোণ তারও ভিজে গিয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কি থেকে কি হয়ে গেল তা রহমানও বুঝতে পারেনি সেই দিন।
সুলতানাকে পালিয়ে নিয়ে বিয়ে করেছিল রহমান। এমনিতেও তখন একটি কাজ করত রহমান, তবে ও ছিল একটা চালচুলোহীন অনাথ ছেলে। ওর আব্বা বা আম্মার খোঁজ জানে না। ওর মনে আছে নূরের মতোই বয়স হবে তখন ওর। কলকাতার একটি বাস স্ট্যান্ডে ওকে বসিয়ে রেখে দুই ভাইকে নিয়ে সেই যে কলকাতায় চলে গেল ওর আব্বা আর ও আম্মা আর ফিরে আসেনি। ও শুধু ওর নাম জানতো তখন রহমান। পরে একটি অনাথ আশ্রমের তরফে ওকে আশ্রয় দেওয়া হয়। অনাথ আশ্রমের তরফ থেকেই ওকে একটি মাদ্রাস থেকে পড়াশুনো করানো হয়। এখন আর রহমানের আব্বা ও আম্মার মুখটাও মনে নেই। ছোটবেলা থেকেই ও সকলের মন জয় করে নিয়েছিল। পড়াশুনোতেও খুব ভালো ছিল রহমান। পরে ও একটি জুতোর দোকানে কাজ নিয়ে সুলতানাদের বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। কাজের পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতিও নিচ্ছিল। সেই সময়ে সুলতানার সঙ্গে ভালোবাসা হয় রহমানের। সুলতানাকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় ও। সুলতানার বাড়ি অনুমতি নিয়েই নিকাহ করতে চেয়েছিল ওরা, তবে চালচুলোহীন একটা ছেলের সঙ্গে মেয়ের নিকাহ দিতে রাজি হননি সুলতানার আব্বা। এক রাতের মধ্যেই বাড়ি ছাড়া করেছিল রহমানকে। তবে ও পালিয়ে নিকাহ করতে চায়নি, সুলতানাই জোর করেছিল ওকে। নিকাহর পর কম কষ্টও তো করেনি ওরা। পার্ক সার্কাস স্টেশনের পাশে বস্তিতেও থাকতে হয়েছিল ওদের। তখনই সুলতানার পেটে আসে ওর খুকু নূর। আর তারপরেই মুর্শিদাবাদের এক কমলপানি গ্রামের মাদ্রাসার চাকরিটা পেয়ে যায় রহমান। তখন থেকেই এই গ্রামে ওদের বাস। রহমানের কাছে ওর মেয়ের আল্লাহর দ্রুত ফরিস্তার মতোই ওর ঘরে এসে জীবন বদলে দিয়েছে নূর। রহমান চাকরিটা পাওয়ার পরে সুলতানার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, তবে তারা মেয়েকে আর মেনে নিতে রাজি হননি। মেয়ের মৃত্যুর খবর শুনে তার আব্বা বলেছিল, আমার মেয়ে অনেক আগেই মারা গিয়েছে। সবকিছু ভালোই চলছিল। মেয়েও ধীরে ধীরে আষাঢ়ে 5 থেকে 6 পা দিল। বড় করে মেয়ের জন্মদিন করেছিল ওরা। তবে কয়েকদিনের মধ্যেই যে সব উলটপালট হয়ে যাবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি রহমান। সেদিন রহমান মাদ্রাসার অফিসের রুমে সবে গিয়ে বসে টিফিনের কৌটোটা খুলেছিল। টিফিনে সুলতানা লুচি আর মাংস দিয়েছিল, তবে প্রথম গরজটা মুখে তুলতে পারেনি রহমান। ওর দরজায় এসে হাঁপাতে থাকে মনিরুল। উত্তেজিত স্বরে বলেছিল, ও রহমাতা, এই জলদি চলো, সুলতান আব্বাকে সাপে কেটেছে, জলদি চলো। কথাটা শুনে এক মুহূর্তের জন্য দেরি না করে সোজা বাড়ি যায় ও। তবে ডাক্তারের কাছে সময় মতো নিয়ে যেতে পারে না। ওদের গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সদরে রয়েছে হাসপাতাল। সেখানে যেতে যেতেই প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল সুলতানার। ডাক্তার বলেছিল, আহা, এই একটু আগে নিয়ে আসতে পারলে হয়তো ওকে বাঁচানো যেত। এই ঘটনার পর 15 দিন হয়ে গেল। সুলতানাও মরল, আর চটপটে নুরু কেমন আনমনা হয়ে গেল। ওর আম্মু কেন রাগ করে এই ছোট ঘরটায় থাকছে সেই প্রশ্নই রহমানকে বারবার করে যায়। রহমানও তার উত্তর খুঁজে পায় না। তবে এবার রহমানের মাথায়
একটা চিন্তা এসে জট পাকালো। অনেক দিন হয়েছে, এবার ওকে কাজে জয়েন করতেই হবে। কিন্তু মেয়েকে বাড়িতে একা রেখে কাজে যেতে পারবে না রহমান। জলদি কোনো একটা ব্যবস্থা করতে হবে ওকে। এইটুকু মেয়ে, ও না থাকলে নূরের একার দ্বারা কিছু সম্ভব নয়। মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরে বসে এই চিন্তায় ডুবেছিল রহমান। ঠিক তখনই বাইরে থেকে গলা শোনা গেল মনিরুলের। মনিরুল ডাকছে, ভাইয়া আছো নাকি ঘরে? ও মনিরুল ভাইয়া। ঘর থেকে বেরিয়ে বারান্দায় দরজাটা খুলে দিল রহমান। অবশ্য ঘরে ঢুকেই মনিরুল রহমানের সমস্যার হাল খুঁজে দিল যেন। মনিরুল রহমানের বাড়িতে একটা প্রস্তাব নিয়ে এসেছে। কিছুটা আবেগ জড়ানো গলাতেই মনিরুল বলল, আচ্ছা ভাইয়া, কি হলো বলো তো? কোন শয়তানের নজর লাগলো এই সংসারে? কে জানে, তোমার সুখের সংসার এক মুহূর্তেই ভেঙে গেল। ঠিক কতটা কষ্ট নিয়ে মনিরুল কথাগুলো বলল তা ওর বলার ধরন শুনেই আন্দাজ করতে পারল না রহমান। তবে এর প্রত্যুত্তরেও বলল, হ্যাঁ, ঠিকই বলেছো তুমি মনিরুল। তবে রহমানকে থামিয়ে দিয়ে ফের বলতে শুরু করলো মনিরুল, তুমি কি ভেবেছো এরপর কি করবে? মানে আমি বলতে চাইছি, তোমার কাজে যেতে হবে তো। আরে বাড়িতে একা মেয়ে থাকবে কি করে? রহমান এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দিল, এই বিষয়ে আমিও ভাবছিলাম কি যে করব আমি এখন। আমাকেও তো কাজে যোগ দিতে হবে কয়েকদিনের মধ্যেই। কিন্তু মেয়েটাকে একাই ফাঁকা বাড়িতে রেখে কি করে কাজে যাই? তার উপর সুলতানার এইভাবে মৃত্যুতে আমার ভয় যেন কিছুটা বেড়েই গিয়েছে। সবই আল্লাহর ওপর। আমার কাছে একটা ব্যবস্থা আছে ভাইয়া। রহমানের শেষ কথা হতেই বলে উঠল মনিরুল। কি ব্যবস্থা? রহমান একটু কৌতূহলী হয়েই জিজ্ঞেস করলো মনিরুলকে। মনিরুল এবার একটু হালকা হেসে বলল, এই ব্যবস্থা বলতে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি ভাইয়া। তুমি আমার বোন আমিনাকে নিকাহ করো। নূর ওকে জানে, আর নূরের সঙ্গে আমিনার খুব ভাব। আমিনাও নূরকে খুব ভালোবাসে। আমিনাকে নিকাহ করলে তোমার চিন্তাও দূর হবে, নূরেরও জীবনে আম্মুর স্থান পূরণ হবে। তোমারও ওকে বাড়িতে একা রেখে কাজে যেতে অসুবিধা থাকবে না। মনিরুলের এই প্রস্তাব শুনে কিছুটা বিরক্তই হলো রহমান। এই সবে সুলতানা ওদের ছেড়ে চলে গিয়েছে। কবরের মাটিও হয়তো এখনো ঠিকভাবে জমাট বাঁধেনি। সুলতানা ওর মনে কতটা জায়গা নিয়ে রয়েছে তা শুধু ওই জানে। সুলতানাকে চিরতরে হারিয়ে একটাও নিকাহ করতে রাজি নয় ও। আর কেউ না জানুক, ও জানে। অনেকের অমত থাকার পরেও জোর করে কেন ও নিজের বাগানে সুলতানাকে কবর দিয়েছে। এই বাগানটাকে সুলতানা যে খুব ভালোবাসত। বিকেল হলেই বাগানে ওই দোলনায় বসে হাওয়া খেত সুলতানা। মাদ্রাস থেকে ফিরে এই বাগানে ওদের ভালোবাসার কত মুহূর্ত কেটেছে। নূর আসার আগে সুলতানার যখন 6 মাস, তখন এই বাড়িতে পাকাপাকিভাবে চলে আসে ওরা। প্রথম প্রথম বউটাকে একা রেখেই কাজে যেতে মন সায় দিত না রহমানের। একই নতুন জায়গা, তার উপর সুলতানার এই হাল। রহমানের চিন্তা আর যেন দূর হতেই চাইতো না। সেই সময়ই বাগানে একটা দোলনা বসানোর আর্জি জানিয়েছিল সুলতানা। বউয়ের এই আবদার মেটাতে দেরি করে না রহমান। দোলনাটা দেখে কতই না খুশি হয়েছিল সে। সেই থেকেই বিকেল হলেই এই দোলনায় এসে বসত নূর। কাজ সেরে বাড়ি ফিরে রহমানও গিয়ে বসত ওই দোলনায়। ঘর থেকে চা বানিয়ে আনত সুলতানা। একসাথে হালকা হাওয়ায় গল্প জমত ওদের। তবে
আজ কদিন হলো ফাঁকা দোলনাটায় আর কেউ বসে না, তবে এখনো ওর কানে ভাসে সুলতানার মিষ্টি মাখানো সেই হাসির সুর। কত গল্পই না জমিয়ে রাখতো ও রহমানের জন্য। ওদের মিষ্টি মধুর সেই সময়গুলোর কথা ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল রহমানের। যদিও ওই কয়েকদিনে চোখের জলের স্রোত বন্ধ হয়ে গিয়েছে, তবে তা রহমানের হৃৎপিণ্ডের রক্তের স্রোতকে বাড়িয়ে দিয়েছে। বিরক্তি গোপন না করে রহমান বলল, শোনো মনিরুল, তুমি মনে হয় আমাদের পরিস্থিতি সম্বন্ধে জেনেও সঠিক গুরুত্ব অনুধাবন করতে পারছো না। সবে 15 দিন হলো সুলতানা আমাদের ছেড়ে চলে গিয়েছে। ওই কবরে হয়তো এখনো ওর শরীরটা তাজাই রয়েছে, আর এখনই তুমি আমাকে আর একটা নিগাহ করতে বলছো? তোমার মাথায় ব্যায়াম হয়েছে মনে হয়। ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, আমি বলছি ভাইয়া, ডাক্তার দেখাও। তবে মনিরুলও ছাড়ার পাত্র নয়। রহমানের কথার পাল্টা জবাবে মনিরুল বলল, এই পরিস্থিতি বুঝি ভায়া, পরিস্থিতি বুঝি, আর পরিস্থিতি বুঝি বলেই তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি ভেবে দেখো ভায়া, আজ বাদে কাল তুমি কাজে যাবে। নূর এখনো নিতান্ত শিশু, ও কিন্তু কিছুই বোঝে না। তোমার এই পাঁচিল ফাঁকা বাগান বাড়িতেও একা থাকবে কি করে? ওকে দেখার জন্য তো একজনকে তো লাগবেই। আর এই প্রোগ্রামে এক পুরুষের বাড়িতে অন্য কোনো মেয়ে আসবে? কোন মেয়ে আসবে সেই সারাদিনের কাজ করতে বলো দেখি? আর সেই জায়গায় আমিনার সঙ্গে তোমার জানাশোনা আছে। সুলতানাও আপার ছোট বোনের মতো হয়ে গিয়েছিল। নূর ওকে ফুপু বলে, নূর আর ওর মধ্যে খুব ভালো থাকবে। ধীরে ধীরে ওই নূরের আম্মু হয়ে যাবে, বুঝলে? মনিরুলের কথাগুলো ফেলে দিতে পারল না রহমান। মেয়ের কথা ভেবেই সুলতানার মৃত্যুর 20 দিনের মাথায় আমিনার সঙ্গে নিকাহ করে নিল রহমান। তবে আমিনাকে বাবার পাশে দেখে কেঁদে ফেলে নূর। কি বুঝলো মেয়েটা কি জানি, কাঁদতে কাঁদতে বলল, আম্মু রাগ করে ওই ঘরটা থেকে আসছে না বলে তুমি আমিনা ফুপুকে কেন নিকাহ করলে আব্বা? আম্মু এসে দেখলে আবার রাগ করে ওই ঘরে চলে যাবে। মেয়ের কথা শুনে কোনো উত্তর দিতে পারল না রহমান। মেয়েকে পাশে নিয়েই আমিনার সঙ্গে বিয়ে প্রথম রাত কাটালো রহমান। তবে আমিনার যে ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি তা রহমান টের পেল না। দেখতে দেখতে রহমানের সঙ্গে আমিনার বিয়ের 2 মাস কেটে গেল, কিন্তু এখন আর নূরকে ভালো লাগে না আমিনার। ওকে দেখলেই রাগ হয় আমিনার। এমন একটা হাড় জ্বালানো মেয়ে রোজ ওর আম্মু আসবে করে কেঁদে মরে। সারাদিন এই মেয়ের জন্য খেটে রহমানের সঙ্গে ঠিকভাবে সময় কাটাতে পারে না আমিনা। রহমান বাড়িতে ফিরলেই আব্বু আব্বু করে হেদিয়ে পড়ে মেয়েটা। আর রহমানও তেমনই। এই মেয়েকে নিয়েই রহমানের যত মাথা ব্যথা। ঘরে যে বউ আছে সেদিকে আর খেয়াল নেই। সব হচ্ছে এই নূরের জন্য। আমিনা আর নিজেকে শুধু নূরের দাসী বলেই মনে হয় আজকাল। এর ঝাঁঝাও যে মেয়েটাকে একেবারেই পোহাতে হয় না তা নয়, কিন্তু নূর এতই শান্ত যে আমিনা নূরের ওপর নিজের মনের ক্ষোভ প্রকাশ করাও সুযোগ একটুও পায় না। সারাদিন মেয়েটা জানালার পাশে বসে ওই কবরটার দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে আমিনাকে বলে, ফুপু, তুমি গন্ধটা পাচ্ছ? আম্মুর গায়ের গন্ধ। ওই যে দূরে ঘর থেকে আসছে, ওইখানে আমার আম্মু থাকে। তবে আমিনা নূরের এই সব উলটপালট কথায় চরম রেগে যায়, খুব করে বকে ওকে। আসলে এই একটা আধটা সুযোগই পায় আমিনা নূরের ওপর নিজের রাগ মেটানোর। তবে এইবার একটা বুদ্ধি পেয়েছে আমিনা।
যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সেই মতো সব কিছু গুছিয়ে রেখেছে আমিনা। রহমান কাজে চলে গিয়েছে, এবারই তো খেলা শুরু করবে আমিনা। অ্যাসিডের বোতলটা হাতে নিয়ে নিল ও। বাথরুম পরিষ্কার করার জন্য বাড়িতেই রাখা থাকে অ্যাসিড। বোতলটা একদম ভর্তি। এই তো 2 দিন হলো রহমান বোতলটা ঘরে এনে রেখেছে। পুরনোটা শেষ হয়েছে কদিন হলো। খাটের নিচে পায়ার সামনে রাখা ছিল বোতলটা। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে ওকে। নূর খাটের নিচ থেকে অ্যাসিডের বোতলটা পানি ভেবে খেয়ে ফেলেছে। এটাই তো কাঁদতে কাঁদতে বলবে ও রহমানকে, আমার নূরকে বাঁচিয়ে দিও রহমান। কথাগুলো যখন বলবে কতটাই না কষ্টে থাকবে ও। ভেবে একাই হেসে ফেলল আমিনা। রোজকার মতো নূরও জানালার পাশে বসে ওই কবরটার দিকে তাকিয়ে রয়েছে। একটু থামুন, এখানেই থামুন। গল্পটা এখান থেকে আরো গভীর দিকে মোড় নেবে। আর তার আগে আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা আপনারা কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যেটা আপনার ইচ্ছা ছিল না, কিন্তু সমাজ, পরিবার বা পরিস্থিতি আপনাকে নিতে বাধ্য করেছে? ভাবুন, একটু ভেবে দেখুন, ভাবুন, কারণ ঠিক এই জায়গাতেই আজকের গল্পটা আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে। আর একটা অনুরোধ, যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এইরকম বাস্তব জীবনের গল্প, এমন অজানা সত্য আর নীরব যন্ত্রণার কথা মিস করবেন। তাই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের অংশে যা ঘটতে চলেছে তা শুধু গল্প নয়, এটা সেই সত্য যা আমরা অনেকেই দেখতে পাই কিন্তু বলতে সাহস পাই না। চলুন এবার গল্পে ফিরে যাই। রোজকার মতো নূরও জানালার পাশে বসে ওই কবরটার দিকে তাকিয়ে রয়েছে। বিরক্তি মেশানো গলাতেই ডাকলো আমিনা। তবে আজ ফের নূর ওকে দেখে বলল, আম্মুর ঘর থেকে আজ আবার গন্ধ আসছে, আম্মুর গন্ধ। তবে কথাটাতে গুরুত্ব দিল না আমিনা। নূরের হাতে অ্যাসিডের বোতলটা দিয়ে বলল, পানিটা খেয়ে নে তো দেখি। নূরও কোনো প্রশ্ন করল না। বোতলটা থেকে ঢাকনাটা খুলল আর তখনই ঘটল ঘটনাটা। আচমকাই একটা দমকা হাওয়া জানালা দিয়ে প্রবেশ করলো ঘরে। যার দাপটে অ্যাসিডের বোতলটা ছিটকে গিয়ে কিছুটা দূরে মেঝেতে পড়ল। সঙ্গে সঙ্গে নূর চিৎকার করে উঠল। আম্মুর গন্ধ, আম্মুর গন্ধ। নূরকে খুব খুশি দেখাচ্ছে। উল্টো দিকে ভয় কেঁপে উঠল আমিনা। ওর নাক জ্বলে যাচ্ছে বিকট পচা গন্ধে। দমকা হওয়ার সঙ্গেই গন্ধটা প্রবেশ করেছে ঘরে। আমিনা বিষয়টা বোঝার আগেই ওর কানের ঠিক কাছে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলে গেল। পিছন ঘুরতেই ও কাউকে দেখতে পেল না। ভয়ে চিৎকার করে উঠে বলল, কে কে আছো ঘরে, কে আছো? তবে এবার উত্তর এলো নূরের থেকে। আমি আর তুমি তো আছি ফুপু, আর কে থাকবে? আম্মুর গন্ধটা আজ বেশি করে পাচ্ছ না ফুপু? আম্মু কি আসছে ফুপু? নূরের কথায় উত্তর দিল না আমিনা। আগে গিয়ে ঘরের জানালাটা বন্ধ করলো। তারপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল ও। তবে ও ঘরের বাইরে আসতেই আপনা থেকেই বন্ধ হয়ে গেল নূরের ঘরের দরজাটা। আর ঘর থেকে বেরোনোটাই ওর জীবনের কাল ডেকে আনলো। ওর সামনে ফুটে উঠল একটা হালকা ছায়া মূর্তি, যার চোখ মুখ কিছুই বুঝতে পারল না আমিনা। শুধু নাকে আসলো বিকট পচা গন্ধ।
ছায়ামূর্তিটা এরপর সোজা ওর চুলের মুঠি ধরলো। আমিনার কানের কাছে ছায়ামূর্তিটা মুখ এনে ফিস করে বলল, আমার কুকুকে মারবি তুই, তাই না? তুই মরবি। মুখ থেকে কোনো কথা বের করতে পারছে না আমিনা, গোঙানির আওয়াজটাও বেরোচ্ছে না। ছায়ামূর্তির প্রবল টানে খুলে গেল আমিনার চুল। চুল ধরেই ওকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এলো ছায়ামূর্তিটা। তারপর ওকে বাড়ির পেছনের বাগানে নিয়ে এলো সে। আজ বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে রহমানের। দিনের আলোর শেষের পথে মাদ্রাসায় বেশ কিছু জমে থাকা কাজ শেষ করে বাড়ি ফিরেছে রহমান। বাড়ির সামনে এসেও দেখলো বারান্দার দরজাটা খোলা। উঁচু পাঁচিলের গেটটা সারাদিন খোলাই থাকে। রাতে একেবারে সব কাজ শেষে পাঁচিলের গেটটা দেয় রহমান। তবে বারান্দার দরজাটা সবসময় বন্ধই রাখতে বলেছে রহমান। সাত করেই একটু ফাঁকা জায়গায় মনের মতো বাড়িটা বানিয়েছিল রহমান। চারিদিকে পাঁচিল ঘেরা বাড়ি। পাঁচিল থেকে ঢুকেই সামনেই কিছুটা ফুল বাগান, তারপরই ওদের বাড়িটা। দুই পাশেও কিছুটা করে জায়গা রয়েছে বাড়ির পেছনে ফুল বাগানে যাওয়ার। পাঁচিলের দরজা থেকে বেরোলেই সামনে রাস্তা, আর তারপরেই পুকুর। ফলে ওদের বাড়ির সামনে কোনো প্রতিবেশী নেই। দুই পাশেও পেছনে কয়েকজন প্রতিবেশী আছে, তবে ওদের বাড়ির পাঁচিলের জন্য বাড়িটা নিরবচ্ছিন্ন থাকে সারাক্ষণ। তাই ও স্পষ্ট করে বলে দিয়েছে আম্মু মেয়েকে যেন বাড়ির বারান্দার দরজাটা না খুলে রাখে। সুলতানা যখন ছিল অবশ্য এই নিয়মটা ছিল না। সুলতানা নিজের হাতে ফুলের বাগানের যত্ন করত। ফুলের বাগান পরিষ্কার করতে গিয়েই তো সব শেষ হয়ে গেল। তাই এখন মেয়েকে নিয়ে খুব চিন্তায় থাকে রহমান। মেয়ে যেন ঘরের বাইরে না বেরিয়ে যায়, তাই আমিনাকে স্পষ্ট করে বলে দিয়েছিল দরজাটা সবসময় বন্ধ করে রাখতে। আমিনা অবশ্য আসার পরেই বারান্দার দরজা খুলত। তবে আজ দরজাটা খোলা দেখে একটু অবাক হয়ে বাড়িতে ঢুকলো রহমান। বাড়িতে ঢুকতেই রহমানের কানে এলো কান্নার আওয়াজ। নূর কাঁদছে। খুকু, এই খুকু, কোথায় কাঁদছিস? ডাকলো রহমান। ঘর থেকে আসছে মেয়ের আওয়াজ। ঘরের দরজা বাইরে থেকে দেওয়া। তাড়াতাড়ি দরজাটা খুলে দিল রহমান। দরজা খুলে অন্ধকার ঘরে মেয়েকে একা বসে কাঁদতে দেখে তড়িঘড়ি করে নূরকে কোলে তুলে নিল ও। ঘর থেকে একটা বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। নূর কেঁদেই চলেছে। ঘরের আলো জ্বালিয়ে পাখাটা চালিয়ে দিল রহমান। নূরকে কিছুটা শান্ত করে জিজ্ঞাসা করলো, এই ফুপু কোথায় রে খুকু? নূর ফোপাতে ফোপাতে অভিযোগের সুরে বলল, ফুপু তো আমাকে ঘরে আটকে রেখে কোথায় চলে গিয়েছে। কোথায় চলে গিয়েছে মানেটা কি? কিছুটা রাগ ও কৌতূহল মেশানো গলায় জিজ্ঞাসা করল রহমান। তবে নূরও এই উত্তর না দিয়ে বলল, আম্মুর গন্ধ পাচ্ছ আব্বা? আমি চারপাশ থেকে আম্মুর গন্ধ পাচ্ছি। আম্মুর কি এবার রাগ ভেঙেছে? আম্মু কি আর ওই ছোট ঘরে থাকবে না, আমাদের সঙ্গেই থাকবে এবার থেকে? নূরের মুখে আম্মুর গন্ধের কথা শুনে রহমানের খেয়াল হলো
ঘরের ভেতরটা একটা পচা গন্ধ পাচ্ছে ও। অন্যদিন হলে ও হয়তো নূরের কথা শুনে আগে ওকে কিছু একটা বোঝাতো, কারণ নূর মাঝে মাঝেই এই কথাটা বলে। তবে এখন ঘর থেকে পচা গন্ধটা তাড়ানোর জন্য নূরকে কিছু বোঝানোর আগে বাগানের দিকের জানালাটা খুলে দিল রহমান। জানালাটা খুলতেই সন্ধ্যার শেষ আলোয় রহমানের চোখে পড়ল সুলতানার কবরের ওপর আম গাছটা থেকে কিছু একটা ঝুলছে। বুকটা ধড়াস করে উঠল রহমানের। নূরকে কোলে নিয়েই বাগানের দিকে ছুটল রহমান। আম গাছটার সামনে গিয়ে থমকে গেল ও। আম গাছটা থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে আমিনা। ভয়ে মুখ লুকিয়ে নিয়েছে নূর। আচমকাই একটা দমকা হাওয়া দিল, আর তখনই রহমানের ঠিক কানের কাছে কে যেন ওকে ফিসফিস করে বলে গেল, আমার খুকুকে মারবে ও, মরবে ও। কথাটা শুনেই চমকে উঠল রহমান। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। তখনই নূর চেঁচিয়ে উঠল। রহমান থতমত খেয়ে নূরকে জিজ্ঞাসা করল, কোথায় আম্মু? দোলনার দিকে ইশারা করল নূর। সেই দিকে তাকাতেই আঁতকে উঠল রহমান। দোলনাটা দুলছে, তার উপর বসে রয়েছে একটা হালকা ছায়ামূর্তি। যদিও সম্পূর্ণভাবে ছায়ামূর্তিটাকে বোঝা যাচ্ছে না, তবে রহমান বুঝল এটা সুলতানা। ছুটে দোলনার কাছে গেল ও। নূরও রয়েছে ওর কোলে। আম্মু তুমি এসেছো? কেন চলে গিয়েছিলে ওই ছোট ঘরটায়? তুমি আর যাবে না তো আম্মু? তোমার রাগ চলে যেতে কত হামি লাগবে আম্মু? অনবরত বলেই চলেছে নূর। নূরের কথায় মেশানো রয়েছে আনন্দের স্পর্শ। তবে ভয় পাচ্ছে রহমান। এ কি দেখছে সে? বাস্তবে এমন হয় নাকি? ছায়ামূর্তিটা দোল খাওয়া বন্ধ করেছে। নূরকেই যেন দেখছে সে। ভয়ে শিউরে উঠল রহমান। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো ছায়ামূর্তিটাকে, কেন মারলে আমি নাকে? আমি এখন কি জবাব দেবো মনিরুলকে? আমাদের নূরের বা কি হবে এবার? এবার ছায়ামূর্তিটা দোলনা থেকে উঠে দাঁড়ালো। দুহাত বাড়িয়ে দিল নূরের দিকে। নূরকে কোলে নিতে চাইছে সে। তবে রহমান নূরকে কোল ছাড়া করতে নারাজ। নূরকে কোলে নিয়েই কয়েক পা পিছিয়ে গেল। চিৎকার করে উঠল, না 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 না, তোমার নূরকে আমি দেবো না। তুমি ওকে নিয়ে যেতে পারবে না। এবার কেঁদে চিৎকার করে উঠল নূর। আব্বা ছাড়ো আমাকে, আম্মুর কাছে যাব আমি। আব্বা ছাড়ো আমাকে, ছাড়ো, আমি আম্মুর কাছে যাব, ছাড়ো। আরো কিছুই বলতে যাচ্ছিল নূর, তবে তার আগেই রহমানের কাছ থেকে নূরকে ছিনিয়ে নিল ছায়ামূর্তিটা। সঙ্গে সঙ্গেই খিলখিলিয়ে হেসে উঠল সে। রহমান দেখল ছায়ামূর্তিটার গালে আদরের স্পর্শ এঁকে দিচ্ছে নূর, আর বলছে, আর আমায় ছেড়ে যাবে না তো আম্মু? অনেক হাম্পি দিচ্ছি তোমায়, আর ছেড়ে যেও না আম্মু। এই নাও, আমি অনেক হাম্পি দিচ্ছি তোমাকে। নূরের কথায় মুখ খুলল ছায়ামূর্তিটা। একটু হেসে বলল, এই তো আমার রাগ চলে গেল। মিঠাই খাবি খুকু? নূরের গালে সেও আদরের স্পর্শ এঁকে দিল অনেকগুলো।
এবার ছায়ামূর্তিটা নূরকে ফের রহমানের কোলে ফিরিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওর হাতে তুলে নিল অ্যাসিডের একটা বোতল। বোতলটা দেখেই নূর বলল, খুব তেষ্টা পেয়েছে আব্বা, পানিটা দাও না। ফুপু তখন আমায় এই বোতলটাই তো দিয়েছিল, তারপরেই হাওয়াটা এসে বোতলটা আমার হাত থেকে ফেলে দিল। দাও না আব্বা। কথাগুলো শেষ করে নূর ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি নিয়ে নিয়েছিলে বোতলটা? এর উত্তর আর দিল না ছায়ামূর্তিটা। তার পরিবর্তে ছায়ামূর্তিটার গলা থেকে বেরিয়ে এলো ক্রোধান্বিত স্বর, আমার কুকুকে যে মারবে সেও মরবে। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এলো কোথা থেকে, যার সঙ্গে মিশে গেল ছায়ামূর্তিটা। আম গাছে একবার দুলে উঠল আমিনার ঝুলন্ত দেহটা। আমিনার ঝুলন্ত দেহটার দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে রয়েছে রহমান। ও এতক্ষণ যা দেখল, যা শুনল, যা উপলব্ধি করলো, সবকিছু একসাথে ঘুরপাক খাচ্ছে ওর মনের মধ্যে। কিছু যেন বুঝতে পারছে না ও, সবকিছু গলিয়ে যাচ্ছে। হঠাৎ একটা দমকা হাওয়া যেন চেতনা ফিরল ওর। আমিনার দেহটা এখনো ঝুলছে গাছ থেকে। আজ পূর্ণিমা, আকাশে বড় গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আলোকিত হয়ে রয়েছে চারিদিক। সেই আলোতেই আমিনার দেহটাকে দেখা যাচ্ছে। ওর কোলের মধ্যেই কাঁদতে কাঁদতে কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নূরের কথা মাথায় আসতেই মেয়েটাকে নিয়ে ঘরে গেল ও। বিছানায় মেয়েটাকে শুইয়ে দিয়ে ফোনটা হাতে নিল রহমান। লোক জানানোর আগেই মনিরুলকে ফোন করতে হবে। আমিনার মৃত্যুর খবরটা মনিরুলকে সবার আগে দিতে হবে। মনিরুল আসলে তারপর লোক জানাবে ও। সম্পূর্ণ ঘটনাটা মনিরুলকে বলতে হবে। যে ঘটনা ওর চোখের সামনে কিছুক্ষণ আগে ঘটে গেল, তা মনিরুলকে যে কিভাবে বোঝাবে তা বুঝতে পারছে না রহমান। হ্যালো, এই শোনো না ভাইয়া, তাড়াতাড়ি আমার বাড়িতে এসো। ফোনের ওপার থেকে মনিরুল কথা বলার আগেই রহমান শুধু এইটুকু বলেই ফোনটা কেটে দিল। মনিরুল অপর দিক থেকে দু কয়েকবার ফোন করার পরেও সেটা আর তুলল না রহমান। মনিরুল আসলে একসঙ্গে আমিনার দেহটাকে আম গাছ থেকে নামাতে হবে। তবে আমিনা নূরকে মারতে চেয়েছিল, এটা ভাবতেই ওর মাথায় রক্ত উঠে যাচ্ছে। ঘরের জানালার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিনার ঝুলন্ত দেহটার দিকে তাকিয়ে একবার জানালার বাইরে থুতু ফেলল রহমান। এ ভাইয়া, কি হলো? মনিরুলের ডাক শুনতেই গেট খুলে বাইরে বেরিয়ে এলো রহমান। কি হয়েছে? তুমি আমাকে আসতে বলে ফোনটা কেটে দিলে যে, আর ফোনটা তুললে না কেন? আর আমি নাই বা কই? রহমান মনিরুলের কোনো কথার উত্তর না দিয়ে ওর হাত ধরে সোজা ওকে টেনে নিয়ে গেল পেছনের বাগানে ওই আম গাছটার সামনে। আম গাছের সামনে গিয়েই থ হয়ে দাঁড়িয়ে পড়ল মনিরুল। আমিনার দেহটা ঝুলছে আম গাছ থেকে। এরপরেই রহমানের গলাটা চেপে ধরল ও। তবে মুহূর্তেই পরিস্থিতির মোড় ঘুরে গেল। মনিরুল রহমানের গলা চেপে ধরতেই এক দমকা হাওয়া এসে লাগলো ওদের চুচনের গায়ে। আর তার ঠিক পরেই মনিরুলকে যেন শূন্যে তুলে ধরল কেউ। মনিরুলের চারপাশ থেকেই এক নাগাড়ে মহিলার কণ্ঠ ভেসে চলেছে। আমার কুকুকে মারবি?
তুই মরবি। মনিরুলও এবার ভয়ে চিৎকার করে উঠল। কি হচ্ছে, কি হচ্ছে ভাইয়া? এটা কার গলা শোনা যাচ্ছে? ভয়ে মনিরুলের গলা শুকিয়ে যাচ্ছে। এবার বিষয়টা খানিকটা আন্দাজ করতে পারল রহমান। তবে কি মনিরুল আর আমিনা পরিকল্পনা করে নূরকে মারতে চেয়েছিল? কথাটা মাথায় আসতেই রাগ ও গম্ভীর্য মেশানো গলায় রহমান মনিরুলকে জিজ্ঞাসা করলো, এই সত্যি করে বল, তুমি আর আমিনা মিলে নূরকে মারতে চেয়েছিলে? সত্যি করে সম্পূর্ণটা খুলে বলো, নয়তো সুলতানা তোমায় ছাড়বে না। সুলতানা? অবাক হয়ে একবার নামটা নিল মনিরুল। রহমান বলল, হ্যাঁ, সুলতানা। আমিনা চেয়েছিল নূরকে হত্যা করতে, তাই সুলতানাই ওকে গাছে ঝুলিয়ে মেরেছে। এবার তুমি বলো, আমিনার এই ষড়যন্ত্রে কি তুমিও যুক্ত ছিলে? রহমানের এই প্রশ্ন শুনে কেঁদে ফেলল মনিরুল। কাঁদতে কাঁদতেই বলল, বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো। সুলতানা আপু মারা যাওয়ার পর আমি চেয়েছিলাম আমিনা আর তুমি নূর একসাথে সুখে থাকো। তুমি মাদ্রাস মাস্টার মশাই, তোমার সবাই ভালোবাসে, বিপদে আপদে তোমার পরামর্শ মানে সবাই। আমার আর কোনো খারাপ চিন্তা ছিল না। মনিরুল আরো কিছুই বলতে যাচ্ছিল, তবে কথা শেষ করতে পারল না। তার আগেই মূর্তিটা তাকে মাটিতে আঁচড়ে ফেলল। শূন্য থেকে মাটিতে সজোরে পড়ে আবার শূন্যে উঠে গেল মনিরুল। ব্যথায় কুকিয়ে উঠল। মিথ্যে, সব মিথ্যে। আবার শোনা গেল হাওয়ায় ভেসে আসা নারী কণ্ঠ। সত্যি বলো মনিরুল, নয়তো আজ তোমার রেহাই নেই। দৃঢ় গলায় বলল রহমান। বলছি বলছি। ব্যথা ও ভয় মেশানো গলায় জবাব দিল মনিরুল। সেদিন 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 আম বাগান পরিষ্কার করছিল আপু, আমিনাও ছিল সেখানে। কামিনী গাছটার নিচে পরিষ্কার করার সময় আপুকে সাপে কাটে। সঙ্গে সঙ্গে আমিনা আমায় ফোন করে ডাকে। আমি এসে সাপে কাটা জায়গা পরিষ্কার করে দেখি বিষধর সাপ কেটেছিল আপুকে, কিন্তু তখনও বিষের তেমন প্রভাব পড়েনি আপুর শরীরে। তবে আমি আপুকে বলি, না না, এই বিষধর সাপের কামড় নয়, তেমন কিছু হবে না। তখন আপু বলেছিল তোমায় ডাকতে, কিন্তু আমি কথায় কথায় সময় কাটাতে থাকি। তারপর যখন দেখি আপু অজ্ঞান হয়ে গিয়েছে, এরপর আর আপুকে বাঁচানো সম্ভব না, তখন তোমাকে ডাকতে যাই আমি। আমি চাইতাম তোমার সঙ্গে আমিনার নিকাহ করাতে। আল্লাহ আল্লাহ সেই সুযোগ আমার হাতে এনে দিল। তখন আর হাত ছাড়া করতে চাইনি আমি। কথাগুলো বলে একটু থামলো মনিরুল। জোরে এক নিঃশ্বাসে টেনে এক বুক দম নিয়ে ফের বলতে শুরু করলো। তবে 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 আমি নূরকে কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু আমিনা গতকাল আমায় ফোন করলো। ও বলল নূরকে নাকি আর সহ্য করতে পারছে না। নূরের জন্য তুমি নাকি ওকে সময় দিচ্ছ না। ও আর নিজেকে নূরের দাসী করে রাখতে চায় না। কাল দুপুরেই বাড়ি এলাম। নূর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আমিনাকে বোঝালাম যে নূরকে মেরে ফেলাটা ঠিক হবে না, কিন্তু ও কোনো কথাই শুনতে চাইলো না। সেই সময় আমার চোখে পড়লো অ্যাসিডের বোতলটা। আমি আমিনাকে বলেছিলাম নূরকে অ্যাসিডটা খাইয়ে দিতে, এবং তোমাকে বলতে ভুল করে পানি ভেবে খেয়ে ফেলেছে। মনিরুলের কথাগুলো শেষ হতেই চারপাশ নারী কণ্ঠে হাসির শব্দে ভরে উঠল। রহমানের সামনেই মনিরুলের গলার দড়ি দিয়ে ফাঁস হেঁটে সুলতানা ওকে ঝুলিয়ে দিল আমিনার পাশে। ছটফট করতে করতেই মনিরুলের দেহ থেকে বেরিয়ে গেল প্রাণটা।
রহমান বসে পড়ল দোলনাটায়। কয়েক ঘন্টার মধ্যেই একের পর এক ঘটনা পড়ত ভারাক্রান্ত করে তুলেছে ওকে। আচমকাই হাতের উপর একটা ঠান্ডা স্পর্শে চমকে উঠল রহমান। চাঁদের জোছনায় দেখল